এটা WHO সার্টিফাই করে দিয়েছে যে অ্যাডিকশন ইজ এ ডিজিজ, ইটস এ ডিজিজ অফ ডিনায়াল। আমরা যখন নেশা করতাম তখন তো সোসাইটি বা পুলিশের কাছে আমরা ছিলাম বাতাখোর, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার প্রচুর বন্ধু বান্ধব আজকের দিনে নেশা করে, কিন্তু তাদের সমস্যাটা আমার মতো গুরুতর নয়। টালিগঞ্জের বুকে যেসব ডিরেক্টরের সাথে আমার কাজ করার ইচ্ছে ছিল তার বেশিরভাগটাই আমার কমপ্লিট। একটা মেয়ে ছবি পোস্ট করলো, কোনো সেলিব্রিটি, কোনো অভিনেত্রী, তার কমেন্ট থ্রেডে বোঝা যায় কতটা টক্সিক আমরা। বাংলা সিরিয়ালের হিরোর 3টে করে বিয়ে, 2টো পরকীয়া নিয়ে আমি কমপ্লেন করতেই পারি। এই সিনেমা শেষ হয়নি, যাস না কোথাও। প্রত্যেকে তাকে একজন ভিলেন হিসেবেই চেনে, কিন্তু বাস্তব জীবনে সে একজন নিছকই হিরো, কারণ তার জীবনের কিছু কাহিনী ইজ অ্যান ইন্সপায়ারিং টেল অফ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। সো প্লিজ ওয়েলকাম actor, activist, and a youth icon, Anindo Chatterjee. হ্যালো অনিন্দ। নমস্কার। নমস্কার। প্রথমে বলে, বর্ষাকালে তুমি কতটা নিজেকে রোমান্টিক ফিল করছো বা কতটা তুমি নিজেকে লাইক চার্জার ফিল করছো, স্পেশালি আমার পডকাস্টে এসে? যেটা হয়, বর্ষাকালে তো আমাদের শুটিং থেমে থাকে না, বর্ষাকালেও শুটিং করতে হয়। তো কোনো সময় আমি ভিলেনের চরিত্রে অভিনয় করছি, তখন আর রোম্যান্স নেই। আর যখন আমার চরিত্রের ক্ষেত্রে রোম্যান্স আছে, বর্ষাকালে ওই বৃষ্টির জন্য শুটে ব্যাঘাত ঘটে, কিন্তু তার ভেতরেও মানে ওরকমভাবে বর্ষাকালটাকে এনজয় করার সুযোগ পাই না, কারণ পুরো বর্ষাকাল ধরেই শুটিং চলছে। আজকের দিনটাই ছুটি পেয়েছি যেহেতু সেকেন্ড সানডে। বাট বর্ষাকাল কিন্তু আমার পার্সোনালি ফেভারিট না। ওকে, তাহলে অনিন্দকে আমরা আরও গভীরভাবে জানবো। অনিন্দ, তোমার অ্যাক্টিংয়ের ব্যাপারে তো অনেকে জানে তুমি অ্যাক্টিং করো এত ভালো, স্পেশালি ভিলেনের অ্যাক্টিং করো, বাট আমরা ওই পার্টটা একটু পরে যাব। তার আগে আমাদের পডকাস্টে বেসিক্যালি আমাদের লাইফে ফেলিয়ার থেকে সাকসেস হওয়ার স্টোরি নিয়ে। সো আমি তোমাকে তোমার কাছ থেকে তোমার লাইফের সেই ডার্ক মোমেন্টের কাছ থেকে একটু যাই, তোমার পারমিশন নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। মানে এতে লুকোনোর কিছু নেই। পুরো যারা যারা আমাকে চেনে জানে, তাদের সবার কাছে এটা খুব ক্লিয়ার যে আমি কোথা থেকে উঠে এসেছি, কীভাবে আমার জীবনটা শুরু হয়েছিল আর কোথায় ছিলাম। 2008-এ যখন আমি নেশার কবল থেকে বেরিয়ে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা শুরু করেছিলাম, তখনও আমি জানতাম না যে আমি একটা সময় অভিনেতা হব, সোসাইটি বা রাস্তাঘাটে লোকজন আমাকে চিনবে, প্রেজ করবে, আমার স্কিল সেটের জন্য প্রেজ করবে, এটা আমি জানতাম না। জাস্ট এমন একটা জায়গায় ছিলাম, আমি খুব কম বয়সে নেশার কবলে পড়েছিলাম। আমার তখন বয়স কত, 14-15। সেই সময় যখন আমার জীবনে নেশা আসে, তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে নেশাটাকে আমি কন্ট্রোল করছি, বাট একটা সময়ের পরে বুঝলাম যে নেশা আমার জীবনটাকে কন্ট্রোল করছে। মানে একটা সময় আমার বাড়িতে থাকার জন্য, বাড়িতে সুস্থবল যেরকমভাবে একটা মানুষ জীবনযাপন করে, তাকে ব্রেকফাস্ট খেতে হয় বা আমার সাথে 2টো কথা বলতে হয়, এই জিনিসটা নর্মালি করার জন্য নেশা করতে হচ্ছিল। ও গড। তো যখন সেটা হলো, যখন বাড়ির লোকের কাছে ক্লিয়ার হলো, তখন তো আমার রিহ্যাব থেকে আসা, বেরোনো, আবার কয়েকদিন নেশা করা, তারপরে আবার রিহ্যাবে যাওয়া। মানে আমি বলছি, যে সময় আমি কলকাতা শহরে নেশা করছিলাম, সেই সময় কলকাতা শহরে যত রিহ্যাব ছিল সেগুলোই আমার 2-4 বার করে ঘোরা হয়ে গেছে। আমি তোমাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি এর মাঝখানে, বিকজ আমার সাথে সাথে আমাদের দর্শকেরও একটুখানি এই ব্যাপারটা জানা হবে। এই ব্যাপারটা আমরা শুনেছি, এরকম সিচুয়েশন, ড্রাগস হোক বা অত্যাধিক পরিমাণে অ্যালকোহল হোক, যে কারণেই হোক, আমরা যখন রিহাবে যাই বা আমাদের যাদের রিহাবে পাঠানো হয়, রিহাবের লাইফটা অ্যাকচুয়ালি কি, মানে সেখানে অ্যাকচুয়াল শুনেছি অনেক নাকি টর্চার হয়, বা সেখান থেকে কতটা রেকটিফাই করে আসা আদেও যায় কি যায় না। জাস্ট ওয়ান্ট টু নো। খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। কলকাতা শহরে রিসেন্টলি 26শে জুন গেছে, তো আমি ল অ্যান্ড এনফোর্সমেন্টের সঙ্গে বহুদিন ধরে অ্যাজ অ্যান অ্যাম্বাসেডার কাজ করে আসছি। এখন পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আমাদের হিসেব অনুযায়ী 54-55টার মতো রিহ্যাব রয়েছে।
যেহেতু ভারত সরকারের এখনো পর্যন্ত সেরকমভাবে কোনো গাইডলাইন্স নেই যে হাউ টু রান আ রিহ্যাব, সেই জন্য এই 54টা রিহ্যাব যেগুলো ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেগুলোর ভেতরে যে 54টাই খুব ভালো আর খুব গাইডলাইন্স মেনে কাজ হচ্ছে এরকম ব্যাপারটা নয়। সোসাইটি অ্যাক্টে একটা রিহ্যাব খুলেই নেওয়া যেতে পারে, কিন্তু তারপরে একজন নেশারি বা একজন অ্যাডিক্টকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে রিহ্যাবিলিটেটরের যে কোয়ালিটিসগুলো দরকার সেগুলো আমার মনে হয় সেগুলোর জন্য একটা স্কিল সেটের দরকার আছে। আমি এখনও মনে করি ওল্ড স্কুল রিকভারিতে একটা সময় কলকাতা শহর এখন প্রচুর রিহ্যাব, মানে যেহেতু ক্রমবর্ধমান নেশার সমস্যা সারা পৃথিবীব্যাপী ক্রমবর্ধমান, সেই জন্য রিহ্যাবের সংখ্যা ক্রমবর্ধমান আর ইটস দ্য ইজিয়েস্ট থিং টু ডু। কিন্তু প্রত্যেকটা রিহ্যাবই যে গাইডলাইন্স মেনে চলছে একজন নেশারিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে যে ধরনের রিহ্যাবিলিটেশন প্রসেস দরকার সেগুলোর ওয়ার্ল্ড ওয়াইড কিছু গাইডলাইন্স রয়েছে যেগুলো এখনও পর্যন্ত ইন্ডিয়াতে সেরকমভাবে ইমপ্লিমেন্ট করার জায়গাও নেই, কারণ অ্যাওয়ারনেস নেই। তুমি কি এই গাইডলাইন্সের কিছু মানে তুমি যেগুলো জানো সেগুলো কি আমাদের দর্শককে কিছু শেয়ার করতে পারো? একটা রিহ্যাবের ভেতরে একটা সাইক্রিয়াটিক হেল্প থাকা জরুরি, কিছু সারপ্রাইজ ভিজিটস ফ্রম দ্য নোডাল অফিসার্স কিংবা বিভিন্ন জায়গায় যেরকমভাবে রয়েছে সেখানে অ্যাডিক্টরা কি কতটা ভালো রয়েছে, তাদের খাওয়া দাওয়া কী আসছে, তাদের উপরে মারধর করা হচ্ছে কি না, এই জিনিসগুলো যদি সরকারের তরফ থেকে খেয়াল রাখা হয়। কারণ আমরা বিভিন্ন সময় প্রপার ইন্সপেকশন বিভিন্ন সময়, আমি লাস্ট 10 বছরে এই ঘটনাটা অনেক বেশি দেখেছি, বিভিন্ন নিউজ পেপারে উঠে এসছে যে রিহ্যাবে মৃত্যু মারের কারণে, সেখানে পাড়ার লোকেরা ভেঙে চুরে দিয়েছে, রিহ্যাব বন্ধ করে দিয়েছে। তো কলকাতা শহরে কিন্তু এটা ক্রমবর্ধমান, বিভিন্ন সময় মিডিয়ার সামনে আসে, বিভিন্ন সময় মিডিয়ার সামনে আসে না, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। যেহেতু একটা সময় আমি কলকাতা শহরে যে ধরনের রিহ্যাব তখন ছিল, যে ধরনের রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে দিয়ে আমি অন্তত সেই সময়টা পার করেছি, আমার মনে হয় যে সরকারের তরফ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টার্সগুলোর প্রতি একটুখানি যত্নশীল হওয়াটা প্রয়োজন, নজর দেওয়া দরকার। বিকজ হ্যাঁ মানে আমার মনে হয় যে আমি একবারও বলছি না, সরি কাটলাম, আমি একবারও বলছি না যে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার মানে সেটা 5 স্টার হোটেল হতে হবে, নো, বাট প্রত্যেকটা রিহ্যাব, আমি তো প্রচুর লক আপ জেল খেটেছি, রিহ্যাবিলিটেশন সেন্টার জেলের একটু আপগ্রেডেড ভার্সন হওয়া উচিত। রিহ্যাবিলিটেশন সেন্টারে আমার লাক্সারির দরকার নেই, কারণ লাক্সারি দিয়ে নেশা ছাড়া যায় না, বিকজ ওটা তো একটা রোগ আর সেটার জন্য যে ট্রিটমেন্ট প্রসিজারটা দরকার সেটার জন্য লাক্সারি দিয়ে হয় না। ট্রু, সেটার জন্য রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, কেয়ার, টাফ লাভ, এই জিনিসগুলো জরুরি। একজন রিহ্যাবিলিটেটর তার গাইডলাইন্স বা রিহ্যাবিলিটেশন প্রসেসের প্রতি কতটা ইন্টিগ্রিটি নিয়ে সেই রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে ইমপ্লিমেন্ট করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পশ্চিমবাংলায় সেরকমভাবে কোনো পডকাস্টে বা কোনো চ্যানেলে রিহাবের ইমপ্রুভমেন্ট নিয়ে বা তাদের ভেতরে থাকা মানুষের যে মানসিক অবস্থা নিয়ে ভাবনা চিন্তা করা, যেহেতু তুমি অলরেডি এর মধ্যে দিয়ে জড়িত আছো, তুমি আরও এক্সপিরিয়েন্স সে ব্যাপারে, তো সেটা নিয়ে কথা বলা বা সেটার ব্যাপারে স্পেসিফিকভাবে কি করা দরকার বা কি করা দরকার নেই, তো সেই ব্যাপার নিয়ে কিন্তু আজ পর্যন্ত কেউ আমার মনে হয় না কথা হয়নি। আমার এটা মানে আমি লাস্ট 10 বছরে যেহেতু কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে এই 26শে জুন অ্যান্টি ড্রাগস ডে নিয়ে কাজ করছি, এই বছরও ইনফ্যাক্ট করেছি। আমার যেটা ভাল লাগে এখন বিভিন্ন কর্পোরেট তাদের CSR অ্যাক্টিভিটিসের ভেতরে অ্যাডিকশনটাকে ইনক্লুড করেছে। আমি রিসেন্টলি আগের বছর দেখেছি বন্ধন ব্যাংকে করতে, যারা বিধাননগর কমিশনারেটের হয়ে, মানে যেখানে যেটা হয় যে প্রতি পাড়ায় যখনই নেশারি তৈরি হয় তখনই বাবা মা চলে যায় পুলিশের কাছে। পুলিশ এই জায়গাটায় কিন্তু একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। আমি লাস্ট অন্তত 10 বছরে তো এইটা দেখেছি যে পুলিশ কিন্তু রিহ্যাবিলিটেশন সেন্টারের সাথে যোগসংযোগ করে যে নতুন কোনো নেশারিকে তাকে সমাজের মূল স্রোতে ফেরাতে কিন্তু পুলিশ
একটা অগ্রণী ভূমিকা নিচ্ছে। আমি লাস্ট 10 বাহ। বছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ Okay. হোক, কলকাতা পুলিশ হোক, এদের ভূমিকা টুয়ার্ডস অ্যাডিক্টস, মানে আমরা যখন নেশা করতাম তখন তো সোসাইটি বা পুলিশের কাছে আমরা ছিলাম বাতাখোর। সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি লাস্ট 15-18 বছরে দেখেছি যে সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে। কিন্তু পুলিশ আজকে নেশারীদের বা অ্যাডিকশন অ্যাজ এ ডিজিজের প্রতি কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল। আচ্ছা, আমি তো নেশা তো পরের স্টেপে আসলো, তার আগে যদি আমি স্টেপে যাই, তুমি যেহেতু ফেস করে এসছো এর মধ্যে দিয়ে, তোমার কি এরকম কোনো কিছু ফিলিংস বা থটস আছে যে মানুষের নেশা করার জন্য কি তার নিজেকে, নেশা ব্যাপারটা কি একটা কোনো কিছু এক্সকিউজ, যে আমি এই নেশার, আমার এটা হচ্ছে না বলে আমি নেশা করছি, বা এই নেশার জন্য আমার বিহেভিয়ার এরকম চেঞ্জেস হচ্ছে? সো কোথাও না কোথাও কি তোমার মনে হয় যে এটা একটা এক্সকিউজ হিসেবে মানুষ নিজের লাইফে? এক্সকিউজ তো অবশ্যই। মানে আমি যখন নেশা করতাম তখন আমার প্রবলেমটা ছিল, ইটস এ ডিজিজ অফ ডিনায়াল। মানে আমার যে বাস্তব, আমার রিয়ালিটি যেটা সেটা থেকে পালিয়ে যাওয়া। আমরা নেশা করি কেন? ফার্স্ট অফ অল, আজকে আমরা মদ খাই কেন? কারণ আমার দুঃখ হয়েছে বা আনন্দ হয়েছে বা 6টা ইমোশনের ভেতরে যে কোনো একটা, সেটাকে মদ বা যে কোনো ধরনের নেশা নয় বাড়িয়ে দেয়, নয় কমিয়ে দেয়। তাতে কি হচ্ছে, আমি বাস্তব থেকে যে রিয়ালিটি, সেটা থেকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিয়ে একটা অন্য স্তরে চলে যাচ্ছি। সেই জন্য আমরা সবাই নেশা করি। আমিও করতাম, কারণ পার্টিকুলার ওই কয়েকটা ঘন্টার জন্য আমি কিন্তু রিয়ালিটির সঙ্গে ডিট্যাচড। এই জন্য এবার এটা ছিল আমার সমস্যা, যে আমি রিয়ালিটিটা, আমার বাস্তব যেটা, সেটাকে আমি মানব না। এবার একটা পয়েন্টে নেশা যখন সমস্যা হয়ে গেল, তখন আমার সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে। নেশার জন্য যে প্যারাফেরনেলিয়া, আনুষাঙ্গিক যে সমস্যাগুলো, বাবা মার সাথে দূরত্ব, সমাজের সাথে দূরত্ব, সমাজ থেকে চ্যুত হয়ে যাওয়া, সমাজ থেকে আউটকাস্ট হয়ে যাবে, এগুলো কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এই যে রিয়ালিটিটা ঘটছে, আমি নেশা করে এই প্রত্যেকটা রিয়ালিটি থেকে পালিয়ে বাঁচছি। ইফ আই রিমেম্বার, তুমি বলেছো তোমার নেশা করার মানে ধরেছো অনেক ছোটবেলা থেকে। আমি তখন স্কুলে। তখন তুমি স্কুলে। তো তুমি এইমাত্র বললে মানুষের নেশা তখনই করতে যায় যখন তার বাস্তবিক কোনো সিচুয়েশন থেকে তাকে হাইড করতে চায় বা সেটাকে ওভারকাম করতে চায় কিছু একটা। তো আমি কি তোমাকে একটু কোয়েশ্চেন করতে পারি হ্যাঁ, যে নিশ্চয়ই। তোমার লাইফের ওই সময়, ওই বয়সে এমন কি জিনিস ছিল যেটা তুমি হাইড করতে চেয়েছো, বা সেটা থেকে তুমি আমাকে প্রথমত এটা বুঝতে হবে, নেশা করা মানে আজকের দিনে আমার প্রচুর বন্ধুবান্ধব আজকের দিনে নেশা করে, কিন্তু তাদের সমস্যাটা আমার মতো গুরুতর নয়। এটা WHO সার্টিফাই করে দিয়েছে যে অ্যাডিকশন ইজ এ ডিজিজ। আর আমার ক্ষেত্রে ওই ডিজিজটা, আই এম আ ডিজিজ পারসন, ইজ জাস্ট লাইক ইনসুলিন নেওয়ার মতো, সুগার। কারোর যদি ডায়াবেটিস হয়, সেরকম একটা রোগ আমার ভিতরে আছে। ডায়াবেটিস হলে আমি মিষ্টি খেতে পারবো না, আমাকে চেকে রাখতে হবে। নেশা করার ক্ষেত্রেও আমাকে চেকে রাখতে হয়। আমি নেশা করলে আমার ভেতরে যে লস অফ কন্ট্রোলটা আছে সেটা অ্যাগ্রিভেট করবে, আমি কন্ট্রোল করতে পারবো না। ওকে। একদম সিম্পল। নেশা করা, আমার অনেক দেরিতে গিয়ে আমায় অ্যাকনলেজ করতে হয়েছে যে আমার ভেতরে একটা রোগ আছে, যেটাকে বলে ডিজিজ অফ অ্যাডিকশন। আমি শুরু করলে থামতে পারি না। তাহলে কি বেশিরভাগ যারা এই এক্সট্রিম জায়গায় পৌঁছায় বা রিহাবের কন্ডিশনে চলে যায়, তাদের মধ্যে কি এই ডিজিজের জন্যই কি তারা যায়, নাকি একদমই তাই, ধীরে ধীরে একদমই ধীরে তাই। ধীরে ডেভেলপ করতে থাকে একটা এটা? অ্যালকোহলিক, যাকে সকাল থেকে রাত্রির অবধি মদ খেতে হয়, আর যে সোশ্যাল ড্রিঙ্কার, যে একটা পার্টিতে গিয়ে দুটো ড্রিঙ্ক করে কিংবা বাড়িতে গিয়ে একটা সিঙ্গেল মল্ট বউ বাচ্চার সঙ্গে তার লাইফের প্রায়োরিটিগুলোকে সব কিছু মেনটেন করে দুটো সিঙ্গেল মল্টকে ঘুমোতে চলে যায়, এই দুটো লোকের ভেতরে পার্থক্য আছে। নেশা, আমার কাছে নেশা করাটা নিয়ে সমস্যা না, নেশা করতে গিয়ে তখনই হেল্প নেওয়ার প্রয়োজন যখন নেশা করতে গিয়ে আমার জীবনের প্রায়োরিটিগুলো মিস হয়ে যায়। ইটস ট্রু। তোমার লাইফে মানে তুমি যেই জায়গা থেকে নিজেকে রিভাইভ করেছো, ইটস সিরিয়াসলি, মানে আমার কাছে
তোমার আমি একটু আগেই দর্শককে তোমার ইন্ট্রো দেওয়ার আগে বললাম যে পর্দায় সে ভিলেনের চরিত্রে অ্যাক্টিং করতে পারে, ঠিকই করেও খুব ভালোভাবে, বাট রিয়েল লাইফে নিছকই সে হিরো। বিকজ ওই জায়গা থেকে আমি খুব কম মানুষকে আমরা দেখেছি যারা ওরকম সিচুয়েশন থেকে, তোমাকে আমি এত বছর ধরে চিনি, যেভাবে চিনি তুমি এতটা এখন ফিট, এতটা তুমি নিজেকে হেলথ ওয়াইজ, নিজের ডায়েট ওয়াইজ, নিজের টাইমিং ওয়াইজ, মানে তুমি অনেক সোশ্যাল জায়গায় যাও না, তো প্রত্যেকটা জিনিস প্রপারলি এতটা মেনটেন করা, অনেক সুস্থ মানুষ কিন্তু সেটা করতে পারবে না। সেই জায়গায় তুমি নিজেকে নিয়ে এসো, ইটস সিরিয়াস, ইটস ভেরি প্রাউড অফ। মানে এইটা বলাটা খুব ইজি যে আমি নেশা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে এসে অভিনেতা হয়েছি বলে এই গ্লোরিফিকেশনটা আমি পাই বাট কলকাতা শহরে আমার চেনা জানা অন্তত 3000 আমার মতো অ্যাডিক্ট রয়েছে যারা সমাজের মূল স্রোতে আমার মতো, তারা অভিনেতা নয়। ওকে, তারা হয়তো শোভাবাজার আইরিটলা রুটে অটো চালায়, তার দুটো বাচ্চা মেয়েকে বড় হয়েছে, তারা কিন্তু আমার কাছে হিরো। আচ্ছা, এরকম যাদেরকে সিচুয়েশন থেকে চলে হ্যাঁ, এসেছে এরকম আমি একা না, কলকাতা শহরে এরকম 3000 অ্যাডিক্ট রয়েছে যারা, আমি আজকে অভিনেতা, আজকে আমি ক্যামেরার সামনে এটা বলি বলে আমার গ্লোরিফাই বা আমাকে লোকে গ্লোরিফাই জানতে পারছে, বাট আমার কাছে হিরো তারা এই 3000 যারা ক্যামেরার সামনে নেই। তারা হয়তো কেউ ব্যাংকে চাকরি করছে, কেউ রিহ্যাব চালাচ্ছে, কেউ বেসরকারি কোনো জায়গায় চাকরি করছে, কেউ হয়তো অটো চালায়, কেউ হয়তো টেম্পো চালায়, তাদেরকে আমি পার্সোনালি চিনি, তারা আমার থেকে অনেক বেশি দিন ভালো আছে, তারা কিন্তু আমার কাছে হিরো। ট্রু, তা অবশ্যই, তারা তো আমাদের সবার কাছে হিরো। তুমি তো অনেক কিছু সংস্থা বা অনেক কিছু ওয়ার্কশপের মধ্যে জড়িত আছো, এই ধরনের কি কিছু ওয়ার্কশপের মধ্যে আছো? আমি এই কি কি ধরনের নিয়ে না, আছো? মানে অ্যাডিকশন নিয়ে কাজকর্ম তো লাস্ট 18 বছর আর কি ধরে, কিতে আছো? 17 বছর ধরে করছি। কলকাতা শহরের এখন যেসব রিহ্যাব রয়েছে সেগুলোর রিহ্যাবিলিটেটররা আমার বন্ধু বান্ধব, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এদের সাথে তো কাজ করেই আসছি। পার্টিকুলারলি এখনো পর্যন্ত অ্যাডিকশনের জন্য কোনো রিহ্যাবে গিয়ে কোনো ক্লাস নেওয়ার ক্ষেত্রে আমি ঠিক এখনও ফিট মনে করি না নিজেকে, সেই জন্য করিনি। ভবিষ্যতে যদি মনে হয় আমার ভেতরে সেই কনফিডেন্সটা চলে আসে, বা আমার ভগবান যদি আমাকে দেয় যে তোর সময় হয়ে গেছে এটা নিয়ে কাজ করার, তাহলে আমি নিশ্চয়ই করব। 17 বছর যখন বললে, আমি জাস্ট জানতে চাই 17 বছর আগেকার অনিন্দকে আমি নিজেই চিনতে পারি না। তুমি কি বলতে চাও? 17 বছর আগে যখন আমি নেশা শেষ মানে এখনকার অনিন্দ 17 বছর আগেকার অনিন্দকে কি বলতে চায়? থ্যাংক গড ঘুরে দাঁড়িয়েছিস, নাহলে মরে যেতিস। ওয়েল ডান, ইটস সো নাহলে ইন্সপায়ারিং। মরে যেতাম। মানে আমার নেশা ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। আমি একদম ক্যামেরার সামনে অন ক্যামেরা বলছি, আমার নেশা ছাড়ার কোনো ইচ্ছে ছিল না। আমার ছোটোবেলা থেকে আমার লাইফে যখন নেশা আসে তখন আমার মনে হতো যে এইটা করার জন্য আমি জন্মেছি, এটার জন্যই ভগবান আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, এটাই আমি সব থেকে ভালো করতে পারি। কিন্তু এই এত ভালো নেশা করতে পারি সেটা আমাকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছিল। মানে আমি জানতাম 2008-এ যে সময় আমি দাঁড়িয়েছিলাম, আমি চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছিলাম, যে অবস্থায় আমি ছিলাম। তো আমার নেশা ছাড়তে গিয়ে রক বটম ফেস করাটা খুব জরুরি। প্রত্যেকের জীবনের রক বটমটা আলাদা আলাদা। আমার জীবনের রক বটম আমি 2008-এ ফেস করেছি। তারপরে আমার মনে হয়েছিল যে নেশা ছাড়া একবার চেষ্টা করে দেখি কি হয়। এই চেষ্টাটা আজকে আমাকে এখানে নিয়ে চলে এসেছে। আমাদের এখনো ক্যামেরার ওই পারে আমরা অনেককে জানি না বা চিনি না যারা এরকম নেশার মধ্যে দিয়েই যাচ্ছে, যারা যেমন তোমার মতো করে তারা তাদের মতো করে সাজিয়ে নিয়েছে তাদের এই ভাবনাটাকে। তুমি যেহেতু ওখান থেকে উঠে এইভাবে এসছো, তোমাদের মতো আরও যারা যারা মানুষরা এভাবে উঠে এসছে, আমি একটা অ্যাডভাইস চাইবো তোমার কাছে ফর আমাদের অডিয়েন্সদের, স্পেশালি তাদের
তুমি কিছু টিপস দাও বা সেখান থেকে উঠে আসার জন্য ওই মুহূর্তে নিজেকে ক্যামেরার সামনে টিপস দেওয়াটা ইজি, বাট অ্যাজ অ্যান অ্যাডিক্ট Exactly, আমি অ্যাজ অ্যান honest, অ্যাডিক্ট আমি যদি যেগুলো হয়। আমি যদি ক্যামেরার সামনে As a 17 বছর আগে exactly. নিজেকে নিয়ে আসি আর ক্যামেরার সামনে আমার মতো কেউ বলছে, এই টিপসটা কিন্তু আমি শুনবো না, কারণ আমার ডিনায়াল আছে, এই টিপসটাই শোনাটা কাজ করবে না, হয়তো তার বাবা মার কাজে লাগতে পারে। যখন থেকে তুমি ফিল করেছো যে না আমি শুনবো বা আমি মরতে চলেছি বা কেউ হয়তো কোনো কিছুতে মনে হয়েছে, ঠিক এক্স্যাক্টলি ওই ওই মুহূর্ত থেকে পয়েন্টটা হচ্ছে ভাবলাম কেউ তারপর যেগুলো করব সেই জায়গাগুলো কি বা সেই মুহূর্তগুলো কি? সেই মুহূর্তগুলো হচ্ছে মানে ওই 2008 অবধি আমি মনে করতাম যে আমার থেকে পৃথিবীতে চালাক আর কেউ নেই, আমি সারা পৃথিবীকে বোকা বানাতে পারি, আমি পৃথিবীর সব জানি, আমি পৃথিবীর মানে ইটস লাইক আমি গড, আমি যেটা করছি সেটাই ঠিক, বাকি সবাই ভুল, আমার বাবা মা ভুল, আমার বোন ভুল, আমার সমাজ ভুল, আমি ভুল করে সমাজের জন্য চলে এসেছি, মানে আমি নিজেকে ভাবতাম কি না কি। 2008-এ যখন আমি রাস্তায়, তখন আমার মাথায় চিন্তা ভাবনা এলো যে না, এটা বোকামি হচ্ছে, একবার হেল্প চেয়ে দেখি। প্রথম আজকের দিনেও আমার সমস্যা হলে হেল্প চাওয়াটা খুব জরুরি, ইউ হ্যাভ টু সিক হেল্প। আমি যে পৃথিবীর সব কিছু জানি না, আমি যে গাধা, আমি যে বোকা, এটা নিজেকে বোঝানো খুব ইম্পর্টেন্ট। আমার প্রবলেমটা ছিল আমি নিজেকে চালাক ভাবতাম। 2008-এ আমি ওই নিজেকে চালাক ভাবাটা বন্ধ করে দিয়েছিলাম। মানে অনিন্দ হচ্ছে আমাদের এই মুহূর্তে জানা একজন মানুষ বা বন্ধু, যার কাছ থেকে আমাদের অনেক অডিয়েন্স, অনেক বন্ধুরা আজকে জানতে পারছে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে ফার্স্ট যে নিজেকে খোলার একটা ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত সেইগুলো জানানোর জন্য থ্যাংক ইউ এগেইন অনিন্দ। আমি আরেকটা জিনিস তোমার কাছে একটু জানতে চাই, তো তোমার কি এই অ্যাক্টিং ক্যারিয়ার, তোমার এই রিহাবের সিচুয়েশন, তোমার এই অ্যাডিকশন সব কিছু থেকে কোথাও হেল্প করেছে? প্রত্যেকটা নেশারির ভেতরে একটা পার্টিকুলার স্কিল সেট থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরেই, আমাদের প্রত্যেকের ভেতরে একটা স্কিল সেট থাকে, যেটা হয়তো কিছু লোক কলেজ থেকে বেরোনোর বা কলেজে যাওয়ার সময় মোটামুটি খুঁজে বার করে নেয় যে তার কলিংটা কী আছে। আমার ক্ষেত্রে দেরি হয়ে গেছে, আমি বিপথে চলে গেছিলাম, আমি I was hanging around with the wrong crowd. I was the wrong crowd, in fact. তো ওই কলিংটা খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে, যে আমার পার্টিকুলার স্কিল সেট যেটা এক্সপ্লোর করে আমি যে কাজ করব বা আমি যেটা করে জীবিকা নির্বাহ করব বা আমার বাড়ি গাড়ির ইএমআই দেব, সেই কাজটা করতে গিয়ে কোনো দিন আমাকে কমপ্লেন করতে হবে না নিজের কাছে যে আমি ভুল প্রফেশনে চলে এসেছি বা এই কাজটা করতে ইচ্ছে করছে না। এইটা এখনো পর্যন্ত আমার হয়নি। আজকের দিনেও আমার বাড়ির থেকে একটা শুটিং ফ্লোর ইজ ওয়ে মোর কমফর্টিং। আমার কমফর্ট জোনই হচ্ছে একটা শুটিং ফ্লোর, একটা 80 জনের ইউনিট। তো অভিনয়ের ক্ষেত্রে অ্যাজ অ্যান অ্যাক্টর যখন আমি অভিনেতা হয়েছি, সেটা তো আমি এখনও নিজেকে বলি অ্যাক্সিডেন্টাল অ্যাক্টর, কারণ ফিল্ম মেকিং প্রসেসটা আমাকে খুব এক্সাইট করতো। অভিনয় করার আগে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আমি কলকাতা শহরে কিছু না হোক 17টা-18টা ন্যাশনাল টিভিসির কাস্টিং করেছি, প্রোডাকশন করেছি, লাইন প্রডিউসিং করেছি। তো এই টোটাল ফিল্ম মেকিং প্রসেস যেটা হয় সেটা আমাকে খুব এক্সাইট করতো। অভিনয় তো পরে এসেছি, এবার অভিনয় যখন আমি শুরু করলাম তখনও যে আমি খুব কনফিডেন্ট ছিলাম প্রথম 3 বছর সেটা নয়, বাট 3 বছর লেগেছে ভালোবাসাটা অভিনয়ের প্রতি তৈরি হতে। প্রথম 3 বছর কেন অভিনয় করছি, কেন আমি ডায়লগ বলছি, কেন এই চরিত্রটা করছি বুঝতে পারতাম না। 3 বছর পর থেকে ভালোবাসাটা তৈরি হলো। আজকের দিনেও আমি যখন অভিনয় করি আমি নিজের মধ্যে থাকি না। দিনে যখন 8-10 ঘন্টা আমি শ্যুট করি, আমার একবারও কমপ্লেন করতে ইচ্ছে হয় না। তোমার এই কথাতে, তোমার এই ইনফরমেশনে তাদের যদি একটু হেল্প হয়, সেইখানে কোনো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য
তাদের কি এটাও কি হেল্প করে যে তাদের ভেতরে কি কি করার ক্ষমতা আছে বা কি ইচ্ছে আছে বা ভালোবাসা আছে, কোনো এক সময় সেটাকে ভেবে নিজেকে পুশ করে হলেও, ইচ্ছে না হলেও নিজেকে পুশ করেও ওই মুহূর্তে অ্যাটলিস্ট ওই দিকে এগিয়ে যাওয়া, তারপর যেটা হবে দেখা যাবে। বাট এইটা কি কোথাও না কোথাও পরের দিকে হেল্প করে? এইটা নিজেকে পুশ করা, কারণ আমরা তো সবসময় নিজের কমফর্ট জোনে থাকতে ব্যস্ত, বাট কমফর্ট জোন দিয়ে একটা মানুষ কিন্তু তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে না। ভালোবাসার জায়গা, ধরো কারো ভালো লাগছে, ধরো আজকে আমার ঘুরতে বা গাড়ি চালাতে বা কিছু লিখতে ভালো লাগে, এবার আমার যেটা এরকম ভালো কিছু- লাগে, যেটা ভালো লাগে, আমি একটা খুব কথা মানি, যেটা ভালো লাগে সেই ভালো লাগাটা যদি আমি 7 বছর করি, টানা 7 বছর, মানে আমার বাড়িতে একটা জ্যানিটর যে জমাদার, সে আমার বাড়িতে এসে বাথরুমটা পরিষ্কার করে, সে 7 বছর ধরে করছে। এই 7 বছর কেউ যদি ভালো লাগার জিনিসটা জীবিকা হিসেবে করতে থাকে, এই 7 বছর দিয়ে দেয়, তাহলে সে সেটায় প্রো হয়ে যায়। সে জানে যে ঠিক কোন জায়গাটায় কতখানি হারপিক দিলে, কতখানি করলে সে বাথরুম, তখন 7 বছর হয়ে গেলে কিন্তু সে, তাকে আমার ওই রেসপেক্টটা দিতে হবে, সে নাটঘাট বুঝে গেছে ব্যাপারটা, যে যেই কাজ করুক না কেন। বুঝতে পেরেছি, 7 বছর লেগে থাকাটা খুব জরুরি। মানে আমি বলতে চাইছি নর্মাল মানুষদের জন্য না, যারা এই সিচুয়েশনের মধ্যে আছে, যারা এরকম অ্যাডিক্টেড হয়ে আছে, তাদেরকে আবার নর্মাল সিচুয়েশনে, নর্মাল লাইফে ফিরে আসার জন্য কি এই কোনো কাজ বা কোনো মোটিভেশন, তার ভেতরের কোনো ইচ্ছে বা ভালো থাকার ভালোবাসা? ইচ্ছে, সমাজের মূল স্রোতের নেশা ছেড়ে যে একটা সুস্থ স্বাভাবিক জীবন, আমি কাজকর্ম জীবনে সাকসেসফুল হওয়ার কথা বলছি না, ওকে সেটা অনেক পরে আসে। ওকে। সুস্থ সবলভাবে সকালবেলা উঠে দাঁত মেজে একটা ব্রেকফাস্ট খেয়ে সারাদিন বাড়িতে বাবা মার সাথে একটা সুস্থ সম্পর্ক, বউয়ের সাথে একটা সুস্থ সম্পর্ক স্থাপন করার জায়গা, এই চিন্তা ভাবনাটা যে নেশা ছেড়ে ভালো থাকা যায়, এই চিন্তা ভাবনাটা করাটা খুব জরুরি। আমি পারলাম না, আমি 99 বার ফেল করে 100 বারের বেলায় যদি একবার পেরে যাই, আমার কিন্তু ওই স্পার্কটা থাকবে, আমার কাছে ওই এক্সপিরিয়েন্সটা থাকবে যে ভালো থাকলে কি পাওয়া যায় ওই একটা দিন। এবার অনিন্দর আমরা যেটা জেনে এসেছি অনিন্দর অ্যাক্টিং কেরিয়ার, সেটা নিয়ে একটু অনিন্দকে একটু আবিষ্কার করি আমরা। আমার একটা কোয়েশ্চেন আছে, তুমি সবসময় এই ভিলেনের চরিত্রে অভিনয় করাটা বেশি পছন্দ করেছো কেন, বা তুমি সবসময় তোমাকে মানুষ বেশি ভাগে, এটা অ্যাকচুয়ালি আমার কোয়েশ্চেন, এটা সবার কোয়েশ্চেন, অনিন্দকে সবসময় ভিলেনে কেন দেখা যায় বেশিরভাগ? Why not romantic hero, like you know? বেশিরভাগ আমি বলবো না, মানে কেরিয়ারের ম্যাক্সিমাম সময়টা আমি পজিটিভ রোল দিয়ে কাটিয়েছি। ইদানিংকালে আমার কাছে নেগেটিভ বা গ্রে চরিত্র বেশি আসছে, আর সেটা আমি এনজয় করছি। যতদিন এনজয় করব ততদিন আমি গ্রে চরিত্রগুলো করব। বাট কোথাও আমার যেটুকু জানা আছে, তোমার নেগেটিভ ক্যারেক্টারের মধ্যে থেকে বেশিরভাগ দর্শকরা বেশি তোমাকে কানেক্ট করতে পারছে বা বেশি পছন্দ করছে রাদার। তো সেটা কি তোমার নিজস্ব কোনো ব্যক্তিগত পার্সোনালিটি থেকে কোনো কিছু চেঞ্জেস হয়েছে, বা তোমার ওটা বেশি ভালো লাগে, অ্যাট্রাকশন তোমার ওদিকটা বেশি? একটা গ্রে What is- চরিত্রর ভেতরে এক্সপ্লোর করার জায়গাটা আমার মনে হয় অনেক বেশি অ্যাজ অ্যান অ্যাক্টর, কারণ ওই গ্রাফটা আমি তৈরি করতে পারি, অভিনয়ের গ্রাফটা, রেঞ্জটা অনেক গ্রে চরিত্রের ভেতরে বেশি, এটা আমার মনে হয় পার্সোনালি। সেটা শুধু একজন অভিনেতার মনে হলে তো হবে না, ডিরেক্টর বা কাস্টিং যারা করছে, প্রডিউসারদেরকেও মনে হতে হবে, তাদেরও মনে হয় যে আমাকে দিয়ে হবে সেই কাজটা, সেই জন্যই এই কাজটা দেয়। তবে অনেস্টলি স্পিকিং আমার কাছে তোমার ভিলেন হিসাবে, নেগেটিভ রোল হিসাবে ক্যারেক্টার করাটা তো অবশ্যই ভালো লাগে, বাট তোমাকে আমি ওইভাবে দেখিনি, মানে আমরা কেউই ওইভাবে এটাই তো আমি মজা বলছি একজন না- অভিনেতার, ওটাই তো হচ্ছে মজা, যে চরিত্রটা আমি নয় ইন রিয়েল লাইফ, সেই চরিত্রটাকে আমি ক্যামেরার সামনে ফুটিয়ে তুলছি। অ্যাকচুয়ালি এবার আমি যদি বাস্তবে যেটা সেটাই যদি ক্যামেরার সামনে করি, মানে আমার নিজেকে দেখে ভাল লাগবে না।
আমার আমার আরেকটা জিনিস কোয়েশ্চেন আছে তোমার এই টিভি সিরিয়ালের ব্যাপারে, যেহেতু তুমি এগুলো নিয়ে অনেক বেশি এখন কাজ করছো, ইয়ে করছো। তোমার ফার্স্ট কোয়েশ্চেন, তোমার রিসেন্ট কিছু আপকামিং কোনো প্রোডাক্ট, মানে কোনো কাজে কোনো সাইন করেছো বা বড় কোনো কিছুতে করেছো যেটা তুমি বলতে চাও, এরকম কিছু? Then আমি- সেরকম কিছু নেই, আমি আপাতত টিভি আর সিনেমা নিয়েই ব্যস্ত। ওটিটির যে স্পেসটা রয়েছে সেটা আরেকটু আমি এক্সপ্লোর করতে চাই। সেটা হয়তো আমার উপলব্ধ ঈশ্বর, আমার আমার গড অফ মাই আন্ডারস্ট্যান্ডিং হয়তো ঠিক করেছে আমার জন্য, নিশ্চয়ই তার কিছু প্ল্যান আছে, সেটা সঠিক সময়ে আমি এক্সপ্লোর করার সুযোগ পাবো। এখনও আমার মনে হয় ওটিটি স্পেস, বাংলা ওটিটি স্পেসটাকে আমি সেরকমভাবে এক্সপ্লোর করতে পারিনি। সেটা করার একটা জায়গা আছে। টিভিতে আমি কনস্ট্যান্টলি লাস্ট 14-15-16 বছর ধরে টিভি এক্সপ্লোর করছি, অন অ্যান্ড অফ। এই মুহূর্তে দুখানা প্রজেক্ট করছি। রিসেন্টলি আমার সেরকমভাবে না, মানে টালিগঞ্জের বুকে যেসব ডিরেক্টরের সাথে আমার কাজ করার ইচ্ছে ছিল তার বেশিরভাগটাই আমার কমপ্লিট। আরও হয়তো মিটি রোলস চাই, তাদের কাছে আবদার করতে পারি আর একটু মিটি রোলসের জন্য, বাট আই এম হ্যাপি যেখানে দাঁড়িয়ে আছি। আর আমার মনে হয় যে আমাকে ভগবান ততটাই দিয়েছে এখনও পর্যন্ত যতটা আমি ডিজার্ভ করি। আজ থেকে 14 বছর আগেও, বা আমরা যে সময় ছোটবেলায় যখন সিরিয়াল দেখতাম, তখনকার সিরিয়ালের প্যাটার্ন বা তখনকার সিরিয়ালের যে ইউনিকনেস ছিল বা স্টোরি ছিল, তোমার মনে হয় না এখনকার স্টোরির মধ্যে অনেকটা ডিফারেন্ট বা আগের থেকে অনেকটা মেবি ডিটোরেট করেছে বা মেবি একটু চেঞ্জ হয়েছে? আমাকে একটা কথা বলো, 14 বছর আগে পডকাস্ট ছিল? ছিল না। No? তো যুগ পাল্টাচ্ছে, হ্যাঁ। ইন্টারনেট, হুম। মানুষের অ্যাটেনশন স্প্যান কমে গেছে। প্রত্যেকটা জিনিস তার বিবর্তনের মতো, মানে বিবর্তনবাদ যদি আমি দেখি, প্রত্যেকটা জিনিস কনস্ট্যান্টলি ইভলভ করছে। 14 বছর আগে যে ধরনের সিনেমা হতো বা দর্শকের টেস্ট যেরকম ছিল সেরকম আর নেই। কমপ্লেন ভালো ছিল খারাপ ছিল এটা আমরা বলতেই পারি, দ্যাটস আ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। বাট আমার যুগ যেরকমভাবে পাল্টাচ্ছে সেরকমভাবে ইন্ডাস্ট্রি পাল্টাচ্ছে। যুগ ভালো ভালো খারাপ অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হচ্ছে। আজকের দিনে একটা বাংলা সিরিয়ালের হিরোর 3টে করে বিয়ে, 2টো পরকীয়া নিয়ে আমি কমপ্লেন করতেই পারি, কিন্তু রেটিং ওটাই দিচ্ছে। বৃহস্পতিবার দিন যখন টিআরপির আমাদের কাছে লিস্ট আছে সেটাই মানুষ দেখতে চাইছে। মানুষের টেস্ট অনুযায়ী একটা রেস্টুরেন্টে সেই খাবারটাই পাওয়া যায় যে খাবারটা মানুষ খেতে ভালোবাসে। ট্রু ট্রু, বাট একটা জিনিস মনে না, আগে উইকলি হতো ব্যাপারটা, এখন ডেইলি সোপ হয়ে ব্যাপারটাকে একটুখানি খেলো করে দিয়েছে বা ইয়ে করে দিয়েছে, এরকম মনে হয় না? খুব ব্রুটাল একটা কোয়েশ্চেন, তুমি টিভি সিরিয়াল দেখো? তাহলে তুমি আমার অডিয়েন্স নও। নো, তোমারটা দিস ইজ নট দ্যাট ট্রু, বাট অ্যাকচুয়ালি দিস ইজ দ্য পয়েন্ট। আমাকে তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যন্ত গ্রামে আগে আমরা দেখতাম, আমরা প্রপার, মানে একটা টাইম ছিল ফ্রাইডেতে এটা আসছে, ওয়েডনেসডেতে এটা আসছে, সে হাম পাঁচ থেকে এবার শুরু নিশ্চয়ই করে যারা ক্রিয়েটর, যারা সিরিয়ালের ক্রিয়েটর বা যারা গল্প লেখে বা চ্যানেলে যারা আছে তারা তোমাকে কম গুরুত্ব দিচ্ছে, যারা দেখছে তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছে। It's true, that's true. But maybe, বাট কোথাও না কোথাও এটা আমাদের অনেকের মানে কোয়েশ্চেন ছিল বা একটা ইচ্ছাও বলতে পারো যে এখনকার টিভি সিরিয়ালগুলো স্টোরি বা বেসড খুব অনেস্ট একটা অন, কোয়েশ্চেন করছি এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি তোমার দেখা যে ধরন না, তোমার পছন্দের মতো গল্প যে ঘরানার কথা বলছো তুমি, সেই ঘরানার সিরিয়াল যদি হয় তুমি কি সন্ধ্যে 7টার সময় টিভি চালিয়ে দেখবে? অ্যাটলিস্ট চেষ্টা করবো, নট দেখবো, বাট যদি আই ডোন্ট নো, লাইক অনেস্টলি স্পিকিং হয়তো দেখবো, মানে আমার ইন্টারেস্টে থাকবে যে আচ্ছা এই আমি বলছি না স্টোরি নিয়ে প্রবলেম হচ্ছে বা ঘরানা চেঞ্জ হয়েছে বলে, বাট আমার কোয়েশ্চেনটা এটাই ছিল যে আগের মানুষের মধ্যে উইকলি বেসের জন্য হোক বা স্টোরি বেসের জন্য মনে হয় এখন এতটা বেশি স্টোরিগুলো মফস্বল ওরিয়েন্টেড হোক বা এই ওরিয়েন্টেড, এই জিনিসগুলো শোনা যায় বেশি,
তো এই যে শোনা যায় যেগুলো, সেগুলো কতটা সত্যিকারে ফ্যাক্ট আর কতটা সত্যিকারে মানুষের মধ্যে ইম্প্যাক্ট করছে ফর অডিয়েন্সের জন্য, যারা সিরিয়াল দেখতে চায় বা চায় না, বা যাদের মধ্যে ওই আগেকার ওল্ড স্কুল টাইপের ইমাজিনেশন, ধরো আমার মতো মানুষের কাছে যদি তুমি অ্যাজ আ গেম চেঞ্জার হও, সিরিজের গেম চেঞ্জার মতো একজন কেউ হও, একটা পাওয়ার তোমার কাছে থাকে, তো তুমি আমাদের মতো যারা সিরিয়ালে ওল্ড স্কুল সিরিয়াল যারা আগে দেখতো তাদের জন্য কি চেঞ্জেস বলবে? 14 বছর আগে যখন যারা সিরিয়াল দেখতো তারা কিন্তু বেশিরভাগ, মানে যাদেরকে দেখে আমি সিরিয়াল বাড়িতে, আর দুপুরবেলা একটা স্লট ছিল আমাদের সময়, দুপুরবেলা 3:30-র সময় একটা সিরিয়াল হতো, 2টোর সময় এমন বাংলা দূরদর্শন যখন DD1 DD2 ছিল তখন যে ধরনের সিরিয়াল হতো, যারা সেই সিরিয়াল দেখতো তাদের ম্যাক্সিমাম কিন্তু এখন আর এই পৃথিবীতে নেই। শুনতে খুব খারাপ লাগবে, মানে আমি আমার জেঠি, আমার বড় জেঠি, আমার মেজো জেঠিকে দেখে সিরিয়াল দেখা শুরু করেছিলাম, তারা কিন্তু এখন পৃথিবীতে নেই। এখন তাদের পরের জেনারেশন চলে এসছে। এখন টেস্ট মেনে নিতে হবে যে প্রত্যেকটা জেনারেশন চেঞ্জ হচ্ছে। মানে আমার জেঠি হয়তো এখন ওটিটি বুঝবে না, বেঁচে থাকলেও বুঝতো না, অপারেট করতে পারতো না। তো যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরো ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হচ্ছে, আর তার সঙ্গে আমরা অভিনেতারাও চেঞ্জ হচ্ছে। তো এতক্ষণ ধরে অনিন্দকে আমি অনেক রকম এদিক ওদিক করে বাগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, যেটা হয়নি, বাট আমি তো ছাড়বো না অ্যাজ ইউজুয়াল। অনিন্দকে এবার একটু পার্সোনালি যাওয়া যাক। অনিন্দর, আমি জানি অনিন্দ ভেবে তাকিও না আমার দিকে, আমি তোমার পার্সোনাল যাচ্ছি মানে পার্সোনাল কিছু কথা বলতে যাচ্ছি। সিরিয়াসলি ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস। ওকে, আমি তোমার এই মুহূর্তে দর্শকের জন্য তোমার এই মুহূর্তে রিলেশনশিপ স্টেটাসটা জানতে চাই। Of course, I'm in a relationship. It's been quite a few years. Of course, মানে কোনো রিলেশনশিপই তো সব সময় সঠিক জায়গায় থাকে না। We had our rough patches, but then it's been 6-7 years. We are trying to stick together. আমি জানি না এই কথা শোনার পর মানে অনিন্দ তো যতটা স্পোর্টিংলি বললো, বা যারা শুনছে, যে মেয়েগুলো শুনছে, তারা কতটা স্পোর্টিংলি ব্যাপারটা নিতে পেরেছে। এনিওয়েজ, তো এই তোমার রিলেশনশিপটা কি কোথাও না কোথাও কি সিনেমার জগৎ থেকেই না? না। আচ্ছা, আমি যাচ্ছি না। She's into events and digital media. ওকে। I've never really dated someone from the industry. মানে আমি সেরকমভাবে সে অর্থে আমি স্টেডি রিলেশনশিপে ইন্ডাস্ট্রির কারোর সাথে কোনোদিনই ছিলাম না। আমার নেক্সট কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি সেটাই আগে থেকেই বলে দিলে। আগে থেকে বলে দিলে। তো ওকে, বাট তুমি মানে ফিল্ম লাইনে বা ইন্ডাস্ট্রি লাইনে কখনো কিছু হালকা ফুলকাও কিছু এরকম হয়নি? বিকজ প্রচুর কিছু তোমার ব্যাপারে মানুষের কোয়ারিজ আছে। হ্যাঁ, সেটা তো আমার কোয়ারিজ না, আমার ইমেজটা সেরকম, আমাকে দেখতে হয়তো এরকম লোকে ভাবে আমি ক্যাসানোভা, দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। বাট যদি হালকা ফুলকাও হয়ে থাকে, যার ডিসক্রিপশনে যদি কিছু হয়ে থাকে, সেটা যদি আমি ক্যামেরার সামনে বলি, তাহলে যার ডিসক্রিপশনে সেই জিনিসটা হয়েছে তাকে ছোট করা হবে। আমি তাহলে এদিকে বেশি এগোচ্ছি না। হ্যাঁ, বেশি এগোচ্ছি না, বাট একটা জিনিস আছে, সেটা তোমার এটা খুব ভালো জিনিস বললে যে তুমি, বাট তোমার সাথে আমি কথা বলে পার্সোনালি যেটুকু আমি তোমাকে চিনি, তুমি ওই ধরনের মানুষ নও, আর তুমি খুব স্পষ্ট বক্তা। তো তারপরেও তোমার মধ্যে এত বছর ধরে যে ইমেজটা হয়ে এসছে বা এখনো হচ্ছে, তোমার কি মনে, কেন হচ্ছে এই ইমেজটা তোমার? বেশিরভাগ লোক যারা আমার ব্যাপারে স্পেকুলেট করে, নয় তারা আমার খুব কাছের নয়, বা আমার পার্সোনাল লাইফ বা আমি মানুষটা কেমন সেটা জানার চেষ্টা কোনোদিন করেনি, বা তারা আমার খুব ক্লোজ প্রক্সিমিটিতে আসতে পারেনি, সেই জন্য স্পেকুলেট করাটা খুব ইজি। খুব কাছের যারা, তারা জানে যে আমি আমার লাইফস্টাইল বা আমি মানুষটা কীরকম। স্পেকুলেট করার লোকে, মানে দেখো সোশ্যাল মিডিয়া আজকে এই পডকাস্টটা বেরোনোর পরে এটার নিচের কমেন্ট থ্রেডে প্রচুর জাজমেন্টাল জিনিস চলে আসবে।
জাজমেন্ট করাটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমরা জাজমেন্টাল হয়ে গেছি, উই কান্ট হেল্প ইট। একটা কারোর স্টেটে দেখো, কমেন্ট করতে কিছু যায় আসে না, কমেন্ট True. করতে একটা ইন্টারনেট লাগে। ট্রু। এবার সেদিনকে একজন খুব ইম্পর্ট্যান্ট কথা বলছিল যে সত্যি তো, আমি অমিতাভ বচ্চন শাহরুখ খানকে হ্যালো বলতেই পারি, তারা উত্তর দেবে না। হ্যালো বলতেই পারি, আমি কিছু লিখতেই পারি, কিন্তু তাকে গালাগালি আমায় দেওয়ার ক্ষমতা চলে এসেছে। অমিতাভ বচ্চনকে ছোট করার মতো জিনিসপত্র আমার হাতের কাছে ফোন আছে, ভেরি ট্রু, ভেরি আমি করতেই পারি, আমার কাছে ফোন আছে, আমি শাহরুখ খান, আমির খান, যত, আমি প্রধানমন্ত্রীকেও ফোন আছে ছোট করে দিতে পারি। বাট এরা ভাবে না কখনো যে যাকে আমার আমি ছোট করতে, করছি, দেখো লোককে ছোট করতে আমার কাছে একটা ফোন চলে এসেছে, আমি যখন তখন যাকে তাকে ছোট করে দিতে পারি। এরকম আমি অনেক জায়গায় দেখেছি মানুষ এরকম কিছু না জেনে মানুষকে অনেক কিছু কমেন্ট করে। আমি তোমার ক্ষেত্রে বলছি না, আমি অনেককে পার্সোনালি যাদেরকে চিনি তাদেরও দেখেছি অনেক আমি একবারও মিথ্যে, face আমিও করি, করে। আরে আমিও তো মানুষ, আমিও তো করি। আমি যখন এটা বলছি আমি তো হিপোক্রিট হয়ে যাব যদি আমি এটা না করি। হ্যাঁ। আমিও তো লোকজনকে ছোট করি, আমার যদি কিছু না পোষায় সোশ্যাল মিডিয়াতে খুব ইজি লোকজনকে ছোট করা। আমি বলছি না যে আমি একদম সাধু সন্ত, আমার ভেতরে কোনো ভুলভ্রান্তি নেই, নিজের অজান্তে আমি এই ধরনের ভুল করি তো। বাট তোমার মনে হয় না সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে কাজে লাগানোর থেকে তোমার যদি পার্সোনালি, ধরো আমি মানলাম আমার কাছে আমি অমিতাভ বচ্চনকে আমি ডিরেক্টলি কথা বলতে পারবো না, তাই একটা গ্রাজ নিয়ে আমি এটা করছি। সো এই ধরনের জিনিসপত্র বেশিরভাগ যেগুলো নেগেটিভ ইমেজ ছড়ানো বা কোনো কিছু, একটা তো নেগেটিভ ইমেজ এখনকার দিনে অনেক, এটাও একটা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে। বাট স্টিল কোথাও না কোথাও অনেক মানুষ আছে যাদের মধ্যে এই নেগেটিভ এতটা ইমেজ নিতে নিতে অনেকের, স্পেশালি তোমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেকে এমন কিছু ইমেজ নিতে নিতে তারা নিজেদের আর ধরে রাখতে পারেনি, অনেক রকম স্টেপ নিয়েছে লাইফে। তো তা কোনো মানুষকে সোশ্যালি এতটাও সোশ্যালকে ইউটিলাইজ করা উচিত নয় যেখানে আরেকটা মানুষের লাইফেও খুব বাজেভাবে এফেক্ট। দেখো আমি তো সবাইকে খুব কাছ থেকে দেখেছি, অনলাইন ট্রোলিং কিন্তু সবাইকে এফেক্ট করে। কেউ সেই অনলাইন ট্রোলিংটার রিপ্লাই করে বা সেটাকে, বাট লোকে তো কমেন্ট পড়ে। এক্স্যাক্টলি, করুক বা না যাকে করুক, নিয়ে যার করছে হয়তো তো। মিলিয়ন ফলোয়ার, সেও কমেন্টগুলো কিন্তু পড়ে, তারও কিন্তু খারাপ লাগে। আমি যখন ফেসবুকে আমাকে ছোট করা, আমাকে ট্রোলিং করা নিয়ে কমেন্টগুলো পড়ি, আমার কিন্তু খারাপ লাগে। সেটা অন্য জিনিস, আমি কমেন্টটাকে আমি পাত্তা দিলাম কি, রিয়্যাক্ট করলাম কি, ডিলিট করলাম, ব্লক করলাম, সেটা খারাপ কিন্তু লাগে। এটা মনে হয় আমাদের সোশ্যাল মিডিয়ারও একটা মেসেজ হওয়া উচিত যে তারা তাদের এক্সপিরিয়েন্স, তাদের ইমোশনস প্রকাশ করুক, বলুক। বাট যেমন সিনেমা দেখতে গিয়ে মানুষে ভালো কোনো এক্সপেকটেশন নিয়ে গিয়ে হয়তো অনেক সময় মুড অফ করে অনেক সময় আমাদের বেরোতে আমি হয়। একটা ছোট না ঘটনা মনে পড়লো বলে, বলো। বহুদিন ধরে, আমি লোকটার নাম নেব না, সে বহুদিন ধরে আমাকে আমার ফেসবুক পোস্টে তুই তুকারি করে কমেন্ট করে, ছোট করে কমেন্ট করে 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 কারণ প্রত্যেকটা ছবি মানে প্রতি সপ্তাহে তো কমেন্টটা দেখেছি, নামটা জানি, মুখটা দেখেছি। সাউথ সিটি থেকে একদিন বেরোচ্ছি, ওই লোকটা এসে আমার কাছে সেলফি চাইতে এসেছিল। আমি লোকটাকে ঘুরে বললাম তোমার নাম এই না, তারপরেও কিন্তু সেলফি নিয়েছে, কারণ তার কাছে তো আমার কাছে এসে সেলফি চাওয়াটা ইজি, কিন্তু আমাকে ছোট করাটা তার থেকেও ইজি, ফোনটা আছে বলে। আমি এটা নিয়ে যদি বলি, ওনার ব্যাপারে যদি বলি, যে সেই মানুষটার কোথাও না কোথাও তোমার প্রতি সে অ্যাট্রাকশন, তোমাকে সামনে দেখানোর একটা ব্যাপার তো তার মধ্যে ছিল, যে কারণে তোমাকে সামনে দেখে সেলফি নিতে চেয়েছে। তোমাকে তো এটা বলেনি দেখে ও কোথাকারকে, এরকম তো এক্সপ্রেশন তার না, ছিল না। তার মানে তোমার আমাদের প্রতি থেকেও একটা ছেলের থেকে আমার মনে হয় যে কোনো অভিনেত্রীর কমেন্ট থ্রেড, আমরা যে কতটা টক্সিক একটা সোসাইটিতে বাস করছি, একটা মেয়েকে কতটা অবজেক্টিফাই করলে একটা মেয়ের কমেন্ট থ্রেড, একটা মেয়ে ছবি পোস্ট করলো, কোনো সেলিব্রিটি, কোনো অভিনেত্রী, তার কমেন্ট থ্রেডে বোঝা যায় কতটা টক্সিক আমরা। আমি এটাতেই আসছিলাম, অ্যাকচুয়ালি তাই, আমি সেটাই বলতে চাইছিলাম।
তো আমার কোথাও না কোথাও আমাদের মনে হয় সোশ্যাল মিডিয়াতে এটা মেসেজ দেওয়া প্রত্যেককে উচিত বা তো জানা মানে উচিত। না, সোশ্যাল মিডিয়া আমার কাছে ফোন আছে বলেই আমাকে না শালীনতা এবং কোনো একটা জায়গায় লাইন একটুখানি সংযত হওয়াটা খুব জরুরি। এইবার আমাদের এই পডকাস্টটাকে একটুখানি বেশি লাইভলি করার জন্য অনিন্দর সাথে আমরা একটা গেম খেলবো, যেই গেমটার মধ্যে দিয়ে আমি তোমার একদমই চান্স নিচ্ছি না আর বলবো না যে তোমার অ্যাক্টিং এবিলিটি কি আছে সেটা দেখানোর জন্য, বাট ইয়েস তোমার মধ্যে যে এই একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আছে সেই ব্যাপারটাকে আরেকটু ইনহ্যান্স করার জন্য আমি তোমাকে কিছু হিন্দি ডায়লগ বলবো, তুমি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে ওকে অভিনয় করে দেখাতে হবে একটু। Okay. ওকে, উইথ দ্য অ্যাকশনস এন্ড অল। ক্যান উই স্টার্ট? ফার্স্ট, মোকাম্বো খুশ হুয়া। খুব আনন্দিত হলাম। ওকে, নাম্বার টু। মুক্যাম্বো নামটা খুব অ্যাংলিসাইজড, তাও আরেকবার করতে দেখতে। মুক্যাম্বো মজা পেল। Oh, that's nice. That's good. Very good. Yeah, okay. The second one, कितने आदमी थे? যে আইকনিক চরিত্রটা এটা বলেছিল তাকে নকল করাটা ধৃষ্টটা হয়ে যাবে আমার। এটা যদি আমি আমার মতো করে বলতে চাই, এই কতজন লোক ছিল না? So অনিন্দ। This is seriously so অনিন্দ। মানে এইভাবে করে কথা গব্বর বলা। সিং কে অভিনয় No, করে no, রেপ্লিকেট মানে- করাটা ধৃষ্টটা হয়ে যাবে সেটা আমি তোমারটাই চাইছি, আমরা তোমারটাই দেখতে চাইছি। হ্যাঁ, এই কতগুলো That is লোক very ছিল। nice. Okay. Okay, this is my favorite one. बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। কোনো ব্যাপার নেই, এসব বড় বড় দেশের ছোট ছোট ব্যাপার হতেই থাকে, এগিয়ে যা। Seriously? Yeah, it's good. Okay. And next one. Pushpa, I hate tears. You can say Neera also. পুষ্প, কাঁদিস না, চোখের জল আমার ভালো লাগে না। No, you can say Neera, please. That one there also. নীরাকে চোখের জল বার করতে হবে তাহলে। Hello. Okay. No. अच्छा, this is a small one. मेरे पास माँ है. আই উইশ যে সত্যি সত্যি এটা আমার জীবনে হতো। নেই, আমার কাছে মা আছে। না, আমি হয়তো বলবো, আমি হলে ওটাকে একটুখানি চেঞ্জ করে বলবো আমার কাছে মায়ের আশীর্বাদ আছে। But last, not the least, picture अभी बाकी है मेरे दोस्त. এই সিনেমা শেষ হয়নি, যাস না কোথাও। This is really nice. Thank you. আর এটা মানে okay, I can't say this. I can't say anything with this. এরপর আমরা পরবর্তী সেগমেন্টে যাব, যেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে আমরা অনিন্দকে কিছু কোয়েশ্চেন বলবো, তার অ্যান্সার অনিন্দকে খুব তাড়াতাড়ি বলতে হবে, আর যার রুলস একটাই, সত্যি বলতে হবে। আর আমি যেটুকু অনিন্দকে পার্সোনালি চিনি, অনিন্দ খুব স্পষ্ট বক্তা আর খুব বলে ফেলবে, ডোন্ট ওয়ারি। তো অনিন্দ, স্টার্ট করা যাক। ওকে, অনিন্দ অ্যাক্টর না হলে কি হতো? স্পোর্টসম্যান। ওকে, মেথড অ্যাক্টিং না নর্মাল অ্যাক্টিং বেশি প্রেফার করো? ডিপেন্ড করছে কোন চরিত্র আমি করছি। ওকে, ওয়ান ওয়ার্ড ফর সিনেমা। লাইফ লাইন। ওয়ান ওয়ার্ড ফর ইয়োর সেলফ। গো গেটার। ওকে, সামথিং ইউ কান্ট লিভ উইদাউট। কফি। ওকে, ইয়োর ফেভারিট ডিরেক্টর। সো মেনি। এখানকার না এখানকার। তাহলে দুজনের নাম একসাথে বলতে হবে। ওকে, এনিওয়েজ। শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, সৃজিত মুখার্জি। ওকে, ইয়োর ফেভারিট অ্যাক্ট্রেস। ঋতুপর্ণা সেনগুপ্ত। ওকে, ইয়োর ফেভারিট অ্যাক্টর। বোম্বাদা। ওকে,
পেশেন্স লেভেল হিসেবে আউট অফ 10 নিজেকে কত দেবে? 8-9। ইটস ট্রু। ইন্ডাস্ট্রির মধ্যে এমন কেউ আছে যাকে তুমি ডিনারে নিয়ে যেতে চাও? অনেকে। ওকে, না প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট এনি ডিপ্লোম্যাটিক, আই জাস্ট ওয়ান্ট দ্য অনেকে, ওই জন্য বলে দিয়েছি। নো স্পেসিফিক আনসার। আমি ওরকম ডিপ্লোম্যাটিক না, কোশ্চেনটা তো ছিল নিতে চাও, ইভেন তারপরটা ছিল আমি বলছি কাকে। ইউ গট মি। অনেক আছে, একটা অনেককে ডিনারে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে আমার। ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রি বাইরে আমি যাকে মানে এই ইন্ডাস্ট্রির ভেতরে না, আমার চিত্রাঙ্গদা সিংকে ডিনারে নিয়ে যাওয়ার খুব Oh ইচ্ছে। my কয়েকদিন আগে God. এসেছিল, চেনা জানা বন্ধুরাও দেখা করেছিল। আমি বললাম আমার সাথে দেখা হলো না, একটা আহা। ছবি তো তুলতে চেয়েছিল। আচ্ছা, কোথাও না কোনোদিন এই পডকাস্ট যদি তার হাতে যায় নিশ্চয়ই সে কোনো না কোনো দেখবে। তোমার লাস্ট ফোনের সার্চ কি ছিল? এটা হচ্ছে লাস্ট সার্চ। গুগল ম্যাপসে কি করে লাল গাড়িটা আসে। দ্যাট কাইন্ড অফ বোরিং। হ্যাঁ, আমার খুব ইচ্ছে ছিল যে কার প্লেতে লাল গাড়িটা থাকবে, সেটাই সার্চ করেছিলাম, সেটাই লাস্ট সার্চে আছে। Last মানে text কিছু পাবে না তুমি। কাউকে? তুমি কেন ওয়াই ডিরেক্ট এই ধরনের কোয়েশ্চেন করে তুমি পাচ্ছ না কিছু ওর কাছ থেকে? লাস্ট টেক্সট একজন করেছে, ওই আমারই খুব কাছের একজন বন্ধু, ডেন্টিস্ট, যে ওয়ার্কিং টুডে। আমি বললাম হ্যাঁ। পুয়ার ডিরেক্টর। এক্স এর সাথে স্ক্রিন শেয়ার করা, এক্স যদি ইন্ডাস্ট্রির হয় তবে না, আমার এক্স তো ইন্ডাস্ট্রির ছিল না, স্ক্রিন শেয়ার করার কোনো সম্পর্কই আসে না। অনিন্দ টাইপ অ্যান্সার। ওকে ওকে, তোমার কখনো লাভ এট ফার্স্ট সাইট হয়েছে? লাভ এট ফার্স্ট সাইট, লাভ অ্যাট ফার্স্ট সাইট, দেখো প্রেমের সংজ্ঞা তো প্রতি 5 বছর অন্তর পাল্টে যায়। যেটাকে আমি লাভ বলে বলতাম, তখন বুঝতাম যে একটা যখন ছিল শুনতে খুব খারাপ লাগবে, ওটা লাস্ট অ্যাট ফার্স্ট সাইট ছিল, লাভ অ্যাট ফার্স্ট সাইট ছিল না, পরে বুঝেছি। হ্যাঁ। ওকে, যদি 5 মিনিটের জন্য তোমাকে ইন্ডাস্ট্রির কারোর ফোন আনলক করে তোমার হাতে দেওয়া হয়, কার ফোন তুমি নেবে এবং সেখানে 5 মিনিটের জন্য তুমি কি সার্চ করবে বা কি দেখবে? কিচ্ছু সার্চ করব না, শহীদ মুখার্জির ফোনটা নিয়ে আমি বলবো যে তোকে আমার এই নতুন সিনেমায় পাঠ করতে দিতে হবে। মানে মানে আমি তোকে ইউ উইল চাই। টেক্সট টু হ্যাঁ, ইয়োরসেলফ হ্যাঁ। যে আমি আজকে থেকে অনিন্দ তোমাকে আমার মুভিতে। Wow, that is good. That is good one. Yeah, that is nice. আচ্ছা, এখন তো পলিটিক্যালি অনেক ইন্ডাস্ট্রি থেকে অনেকে পলিটিক্সের জায়গায় যাচ্ছে, তো তুমি পলিটিক্সের জায়গায় যেতে চাও? আর যদি যেতে চাও বা মানে এনি ইচ্ছা অ্যান্ড এনিথিং? খুব ইম্পর্ট্যান্ট পার্টিনেন্ট একটা কোয়েশ্চেন। ইন্ডাস্ট্রির সাথে তো পলিটিক্স, মানে প্রত্যেকটা জায়গাতেই তো পলিটিক্স রয়েছে। আমার কাছে পলিটিক্স করার সুযোগ আসেনি সেরকম না, খুব কনসিয়াসলি সেটা আমি অ্যাভয়েড করেছি। ভবিষ্যতে যদি মনে হয় যে পলিটিক্সটা আমার জন্য করা জরুরি, তাহলে নিশ্চয়ই করব। এখনো পর্যন্ত আমার মনে হয়নি যে কোনো পলিটিক্যাল পার্টির ছাতার তলায় আমার আশাটা আমার ভালো থাকা বা আমার জীবনযাত্রাকে একটু হলেও আপলিফ্ট করবে। যেদিনকে মনে হবে সেদিনকে নিশ্চয়ই করব। এখনো পর্যন্ত সেই চিন্তাভাবনা আমার মাথায় আসেনি। আমি নিজেকে একবারও বলছি না আমি অপলিটিক্যাল। আমার পলিটিক্যাল ভিউজ রয়েছে খুব, সেটা আমার ফেসবুক ঘাটলেই বোঝা যায়। সমালোচনা করি আমি। তুমি প্রচন্ড অ্যাক্টিভ এই ব্যাপারে, আমি দেখেছি, আমরা সবাই দেখেছি। এবার আরেকটা কোয়েশ্চেন করি, সেখানে হচ্ছে তুমি কখনো, এটা আমার ইয়েরই দেওয়া, আমার না, প্লিজ পার্সোনাল নয়, আগে থেকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি কখনো রিলেশনে চিট করেছো বা চিট হয়েছো? দুটোই হয়েছে, দুটোই। Wait, this is the last question and please এমন ভাবে দাও যাতে এই বড় গিফট আমি তোমাকে খুব খুশিতে দিতে পারি। দুটোই বললাম তো। আচ্ছা, তুমি চিট করেছো আর হয়েছো, আমি কি নাম জিজ্ঞেস করবো না, করা উচিত, বেশি পার্সোনাল হয়ে যাবে ব্যাপারটা, বাট হ্যাঁ বেশি পার্সোনাল যাবে না, বাট আমার মনে হয় এর
থেকে আর ওকে রিভিল করার মতো সেরকম কিছু নেই। আর ইন্টারেস্টিং অনেক কিছু যেভাবে জবাব দিয়েছে কয়েকটা, আই জাস্ট ইমপ্রেস, আই ওয়াজ লাইক তো আমাদের কাছে অনিন্দর জন্য থ্যাংক ইউ সো মাচ অনিন্দ, তোমার এতক্ষণ ধরে যে যে জিনিসগুলো তোমার সাথে কথা বললাম, আলোচনা করলাম, আড্ডা দিলাম, স্পেশালি তার জন্য। এই খেলাটা তো বটেই, এই খেলাটার জন্য আজকে আমাদের তরফ থেকে ছোট্ট একটা গিফট হ্যাম্পার তোমার জন্য আছে। বাট এন্টায়ার তোমাকে এরকমভাবে জানার জন্য দর্শকদের কাছ থেকে বিভিন্ন কোয়ারিজ যেগুলো ছিল সেগুলোকে নাড়াঘাটা করে অনিন্দর ভেতরে অ্যাকচুয়াল অনিন্দকে, যেটা আমরা চিনি, যেটা আমরা খুব ক্লোজ মানুষরা চিনি, যেটা অনেকেই হয়তো অনিন্দর নেগেটিভ ক্যারেক্টারে এত সাবলীলভাবে অ্যাক্টিং করার জন্য অনিন্দর এই পার্টটাকে অনেকে ভাবে অনিন্দ এটাই, বাট অ্যাকচুয়ালি অনিন্দ এটা নয়। অনিন্দ অনেকটা আমাদের মতো লাইট হার্টেড, অনেকটা আমাদের মতো, ওর ভেতরেও ফিলিংস থাকে। তো যখনই কেউ কখনো কোনো কমেন্ট কাউকে করবেন, তাদের মধ্যে একটা ফিলিংস থাকে, সে বুঝেই করবেন সেগুলো। তো ব্যাক টু দ্য থিং, থ্যাংক ইউ অনিন্দ। আর স্পেশালি আমাদেরকে এতটা টাইম আর এত সুন্দরভাবে কোয়েশ্চেন অ্যান্সার, কিছু কিছু সময় আমি নিজেও ঘাবড়ে গেছিলাম আমার কি কোয়েশ্চেন বলতে চলেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ছোট্ট একটা গিফট ফর ইউ। থ্যাংক ইউ। আমাদের এই আড্ডা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না।